আজকে আমাদের পাঠ্য ক্লাস 12 এর বাংলা ভাষা। এই প্রবন্ধটি লিখেছেন স্বামী বিবেকানন্দ। তিনি এখানে বাংলা ভাষা সম্পর্কে তার বিশেষ মতামত তিনি এখানে প্রকাশ করেছেন। তো আমরা সকলেই পরিচিত আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সম্পর্কে। শুধু বাংলা পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন জায়গায় বাংলা ভাষা প্রচলিত রয়েছে, যেমন বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এবং ওড়িশা, মণিপুর, মেঘালয়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিভিন্ন স্থানে বাংলা ভাষা প্রচলিত। সেখানকার মানুষ বাংলা ভাষায় কথা বলে। তো এটি হলো বিশ্বের ৫ম বৃহত্তম ভাষা। প্রায় ২৩ কোটি মানুষ এই ভাষায় কথা বলে। বাংলা ভাষার আমরা সকলেই জানি যে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদ হন অনেক বাঙালি। ইউনেস্কোর এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এবং আমরা এটাও অবগত যে ভারত সরকার ২০২৪ সালে বাংলা ভাষাকে ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিয়েছে। ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা সেই ভাষাই পায় যে ভাষার একটা প্রাচীন তার ইতিহাস রয়েছে। সেই ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়। ১৯০০ খ্রিস্টাব্দে ২০শে ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেন তাহা হইতে উদ্ধৃত। প্রবন্ধের উপরের অংশে এটি লেখা রয়েছে। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে তিনি আমেরিকা থেকে এই লেখাটি পাঠিয়েছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদককে। তো উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন ত্রিগুণাতীতানন্দ। তিনি তাকে এই চিঠির অংশটা পাঠিয়েছিলেন। তো আমরা এবার দেখব যে এর বিষয়বস্তু কি রয়েছে। বাংলা ভাষার প্রবন্ধের প্রথম যে অনুচ্ছেদ, সেখানে তিনি যে বিষয়টাকে উন্মোচিত করেছেন সেটা হলো যে প্রাচীনকালে সমস্ত বিদ্যা সংস্কৃতি ছিল এবং সেটা থাকার জন্য বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। সেই পার্থক্যটাকে তিনি যে বিশেষণ দিয়ে বিশেষিত করেছেন সেটা হচ্ছে অপার সমুদ্র, অর্থাৎ অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে বিদ্বানের সাথে সাধারণ মানুষের। এবং সেটা কিসের জন্য হয়েছে? সংস্কৃত ভাষায় যেহেতু সমস্ত বিদ্যা ছিল। এবং পরবর্তীকালে দেখা গেছে যে সংস্কৃত ভাষার অন্ধ অনুকরণ করে একটা সাধু গদ্য প্রচলিত হয়েছে এবং সেই সাধু গদ্যটাকে তিনি নিন্দা করেছেন। কেন করেছেন নিন্দা? না, এই ভাষাটা হচ্ছে কটমট ভাষা তার মতে। কেননা এই ভাষার মাধ্যমে সমস্ত মানুষকে মনের মধ্যে সেই ভাষার যে অর্থ সেটা বোধগম্য বা বুঝতে সুবিধা হয় না। সুতরাং তিনি বলেছেন যে ভাষাটাই আমরা চিন্তা করি, যে ভাষাটাই আমরা ভাবি, যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, যে ভাষায় আমরা দুঃখ, ভালোবাসা, রাগ ইত্যাদি জানাই, তার থেকে উপযুক্ত ভাষা আর হতেই পারে না। সেই ভাষাটাকে সাহিত্যের মধ্যেও ব্যবহার করে যেতে হবে। এই ভাষার যে জোর আছে সেটা যেমন অল্পের মধ্যে অনেক কিছুকে প্রকাশ করা যায়, যেদিকে ফেরানোর ইচ্ছা হয় সেদিকে ফেরানো যায়, সেটা কিন্তু সাধু
যেটা সাধু গদ্য, যেটা সংস্কৃত অনুকরণ করে তৈরি, সেই ভাষাতে হওয়া সম্ভব নয়। তিনি সেই সংস্কৃত ভাষাকে গদাই লস্করি চালের সঙ্গে তুলনা করেছেন এবং সেটাকে নকল করে যে ভাষাটা একটা তৈরি চলছে বা সাহিত্যের ভাষা, সেটা কিন্তু সেই ভাষার সাহিত্যটাও অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তার ফলে একটা সাধারণ মানুষের সঙ্গে বিদ্বান মানুষের একটা দূরত্ব তৈরি হচ্ছে। তিনি যুক্তিস্বরূপ দেখেছেন যে যারা লোক হিতায় এসেছেন, অর্থাৎ যারা মানুষের ভালো করার জন্য এসেছেন, যে সমস্ত মহাপুরুষ বুদ্ধদেব থেকে চৈতন্য, রামকৃষ্ণ, তারা সকলেই সাধারণ লোকের ভাষায় কথা বলেছেন। তার ফলে তারা সকলের মন ছুঁয়ে যেতে পেরেছেন, সকলের বোঝার উপযুক্ত হয়েছে, তাদের ভাষা সকলের বোঝার উপযুক্ত হয়েছে, সকলে তাদেরকে গ্রহণ করতে পেরেছে। এটা হচ্ছে প্রথম যে অনুচ্ছেদ, সেখানকার বিষয়বস্তু। অর্থাৎ ভাষাকে হতে হবে একটা কাব্যরস থাকতে হবে সেখানে, যেটা সবাই গ্রহণ করতে পারে, সকলের মধ্যে একটা বোঝার উপযুক্ত হতে পারে, সেটাই হবে সাহিত্যের ভাষা। দ্বিতীয় যে অনুচ্ছেদ রয়েছে, সেখানে তিনি বাংলার বিভিন্ন রকমের যে ভাষা রয়েছে, অর্থাৎ বাংলা ভাষার যে বিভিন্ন উপভাষা রয়েছে, সেগুলোর কথা বলেছেন। যে আমরা বাংলার 5 ধরনের যে উপভাষা দেখতে পাই, সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাংলাতেই কথা বলা হচ্ছে, কিন্তু তার কথা বলার ধরনটা এক এক জায়গায় এক এক রকম। কিন্তু চিন্তানায়ক স্বামী বিবেকানন্দ বলছেন যে ভাষাটা বেশি বলবান, অর্থাৎ যে ভাষাটা প্রাকৃতিক নিয়মে ছড়িয়ে পড়ছে চারিদিকে, সেই ভাষাটাকেই গ্রহণ করতে হবে। সেটা কোন ভাষা? সেটা হচ্ছে কলকাতার ভাষা, অর্থাৎ কলকাতার ভাষা। সেই ভাষাটাকেই সবাই গ্রহণ করছে, কেননা সবাই বিভিন্ন দিক থেকে কলকাতায় আসছে বিভিন্ন কারণে, এবং তারা সেই ভাষাটাকে গ্রহণ করছে। সেই ভাষাটাকে গ্রহণ করার ফলে সেই ভাষাটা বেশি ছড়িয়ে পড়ছে। তো লেখকের মতে এই ভাষাটাই হচ্ছে, কলকাতার ভাষাটাই হচ্ছে বেশি বলবান। সুতরাং সেই ভাষাটাকেই গ্রহণ করতে হবে সাহিত্যের ভাষা হিসাবে। তাই তিনি এই লাইনে লিখছেন যে যত রেল ও গতাগতির সুবিধা হবে, তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। তো সেই জন্য তিনি কি করতে বলেছেন, যে যদি কেউ মনে করে যে কলকাতার ভাষাটাই কেন সাহিত্যের ভাষা হবে, তাহলে সেটা কিন্তু হওয়া চলবে না। সেই জন্য তিনি বলছেন যে গ্রাম্য ঈর্ষাটাকে জলে ভাসান দিতে হবে। পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা যদি এক করতে হয়, তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিরূপ গ্রহণ করবেন। এই যে কথাটা তিনি বলছেন, যে বুদ্ধিমান যারা, তারা কিন্তু কলকাতার ভাষাটাকে গ্রহণ করবেন। সেক্ষেত্রে অবশ্যই গ্রাম্য ঈর্ষা, যে আমার অঞ্চলে প্রচলিত ভাষাটাই পুস্তকের ভাষা হবে, যদি এরকম বলে, সেক্ষেত্রে কিন্তু সেটা অসম্ভব নয়। এই যে গ্রাম্য ঈর্ষা, এটাকে তিনি গ্রাম্য ঈর্ষা বলছেন, যে উদার হতে হবে এবং উদার হয়ে শুধুমাত্র কলকাতার ভাষা, যেটা রাঢ়ী ভাষা, সেটাকেই কিন্তু বাংলার একটা আদর্শ ভাষা হিসাবে গ্রহণ করতে হবে। তবেই সেটা আমাদের কথা বলার ভাষা এবং পুস্তকের ভাষা এক হবে, এবং তাতেই হবে আমাদের দেশের কল্যাণ হবে। এখানে একটা লাইন আছে যে হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর বান্দর বসালে কি ভালো দেখায়? সংস্কৃত দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো। অর্বাচীন কাল অর্থাৎ আধুনিক কালের যে সংস্কৃত, সেই সংস্কৃতের সঙ্গে আগের যে প্রচলিত সংস্কৃত, সেই সংস্কৃতটা অনেক পার্থক্য ছিল। সেখানে হীরেমতির যে সাজ ছিল, এবং সেই সাজের উপর বানর নয়, সেই রকমই কিছু ছিল, যেটা সেই সাজের সঙ্গে সামঞ্জস্যশীল। কিন্তু এখন যেটা হয়েছে, এখন
যে সংস্কৃতকে অনুকরণ করে যে সাধু গদ্য প্রচলিত হয়েছে, সেটা কিন্তু উম, সাহিত্যের পক্ষে ততটা সাবলীল নয়, এটাই তিনি বলতে চাইছেন। আগেকার দিনে যে সমস্ত ব্রাহ্মণ, অর্থাৎ এখানে কিন্তু ব্রাহ্মণ জাতি নয়, এখানে হচ্ছে বেদের যে একটা ভাগ, সেটাই হচ্ছে ব্রাহ্মণ অংশ, সেই ব্রাহ্মণের কথা বলা হয়েছে। আর সবর স্বামীর যে মীমাংসা ভাষ্য, সেই মীমাংসা ভাষ্যটা কিন্তু বেদেরই অংশ, তিনি সেটা রচনা করেছেন সবর স্বামী। আর এদিকে পতঞ্জলির যে মহাভাষ্য, তিনি পাণিনির ব্যাকরণের যে মহাভাষ্য লিখেছেন, এবং শেষ আচার্য শঙ্করের যে ভাষ্য, সেগুলো দেখলে আমরা সংস্কৃতের মাধুর্যের দিকটা দেখতে পাবো, কিন্তু অর্বাচীন কালের সংস্কৃতে সেটা পাওয়া যায় না। তো ভাষ্য মানে হচ্ছে টিকা। জৈমিনী রচিত পূর্ব মীমাংসা এর যে বিখ্যাত সবর ভাষ্য নামক যে টিকা রচনা করেন, সেটাকেই বলা হচ্ছে এখানে। এবং পাণিনির যে অষ্টাধ্যায়ী এবং যে পতঞ্জলি রয়েছে, পাণিনির যে অষ্টাধ্যায়ী রয়েছে, তার উপরে যে টিকা রয়েছে তার কথাও এখানে বলা হয়েছে। এর পরের অংশে লেখা রয়েছে, দেখো, এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। যত মরণ নিকট হয়, নূতন চিন্তা শক্তির যত ক্ষয় হয়, ততই দুই একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। অর্থাৎ তিনি বলছেন যে যখন ওখানে বুঝতে চাইছেন যে যে মরা জিনিসকে, যেমন কোনো মানুষের যখন তার মৃত্যু ঘটে, তখনও যেমন তাকে তার ভিতরের গন্ধ মানুষের তার প্রিয়জনের কাছে না পৌঁছায়, তাকে যেমন বিভিন্ন ফুল চন্দন ইত্যাদি দিয়ে ঢাকা দিয়ে একটা সুসজ্জিত করে রাখার চেষ্টা করা হয়, এখানেও ঠিক যেন সেই রকম যে সংস্কৃতিকে অনুকরণ করে যে সাধু গদ্য ভাষাটা তৈরি হয়েছে, সেই সাধু গদ্য ভাষাটাকেও এরকম অনানা বিশেষণ ইত্যাদি একটা অন্যরকম ভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেটা তাহলে কি হবে, কিন্তু তার যে আসল সৌন্দর্য, সেই সৌন্দর্যটা সে হারিয়ে ফেলছে। এর পরের অংশে তিনি ব্যঙ্গ করে অনেক কথাই বলেছেন সাধু গদ্য ভাষা সম্পর্কে। কি কি বলেছেন একটু দেখো। বাপ রে, সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত। আহা হা, কি পেঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! ওসব মরার লক্ষণ। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো, তখন এইসব চিহ্ন উদয় হলো। ওটি শুধু ভাষায় নয়, সকল শিল্পতেই এলো। বাড়িটা না আছে ভাব, না ভঙ্গি, থামগুলোকে খুঁদে খুঁদে সারা করে দিলে। গয়নাটা নাক ফুড়ে ঘাড় ফুড়ে ব্রহ্ম রাক্ষসে সাজিয়ে দিলে। কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রের কি ধুম! গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারেন না। আবার সে গানের মধ্যে গ্যাসের কি ধুম, সে কি আঁকা বাঁকা ডামাডোল, 36 নারীর টান, তাই রে বাপ! তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, যে ভাষা যে শিল্প যে সঙ্গীত কোনো কাজের নয়। এখানেই তিনি আসল কথাটা বলেছেন, যে যদি ভাবহীন এবং প্রাণহীন হয়, তাহলে কিন্তু কোনো ভাষা কোনো শিল্প কোনো সঙ্গীতই কাজের নয়। ভাষার মধ্যে শিল্পের মধ্যে এবং সঙ্গীতের মধ্যে একটা প্রাণ থাকতে হবে। তিনি এতক্ষণ যে বিশেষণ নানা রকম ভাবে প্রচলিত সাধু ভাষাটাকে তিনি ব্যঙ্গই করেছেন বিভিন্ন ভাবে, যে এমন ভাবে সাধু ভাষার প্রচলন হচ্ছে, কখনো যেন তাকে যেন ব্রহ্ম রাক্ষসে সাজিয়ে তোলা হচ্ছে।
হ্যাঁ, কখনো আবার তিনি বলছেন যে মোড়ার উপরে যেন তাকে ফুল চন্দন দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। কখনো আবার বলছেন মুসলমান ওস্তাদের সেই কোনো রকম করে নকল দাঁতে দাঁত চেপে গান করার মতো মনে হচ্ছে তার। কিন্তু এইভাবে তো আর সেই ভাষার বা সেই গানের সেইগুলোর প্রকাশ করা যায় না। কোনো ভাষাকে, কোনো শিল্পকে, কোনো সঙ্গীতকে যদি উন্নতির দিকে নিয়ে যাওয়া হয়, যদি তার ক্রমশ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করি, সেক্ষেত্রে তার মধ্যে প্রাণ থাকতে হবে এবং তবেই কিন্তু সেটা এগিয়ে যাবে। এরপরে তিনি বলছেন, দেখো, এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছান্দি বিশেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্র দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। অর্থাৎ চলিত ভাষার মধ্যে যে ভাব থাকবে সেই ভাবটা কিন্তু হাজার হাজার বিশেষণ দিয়েও যদি আমি একটা ভাষাকে সাজিয়ে দিই, তবুও কিন্তু সেই ভাষার মধ্যে আসবে না। অর্থাৎ চলিত ভাষার মধ্যে এমন প্রাণ শক্তি আছে, এমন তার মধ্যে বল আছে, যেটা হাজার হাজার মানুষের মনকে জয় করে নেওয়ার ক্ষমতা সে রাখে। হাজার হাজার শ্লেষ দিয়েও হবে না, হাজার হাজার একটা বাংলা ভাষাকে সুন্দর করে সাজিয়ে তুললেও হবে না। এটাই হচ্ছে তার বলার কথা। এবং তিনি আমরা আগেই দেখেছি যে তিনি এই ভাষাটাকে গুরুত্ব দেওয়ার জন্য, চলিত ভাষাটাকে সাহিত্যে আনার জন্য তিনি বিভিন্নভাবে যুক্তি খাড়া করেছেন। এখানে প্রথম দিকে তিনি নিয়ে এসেছেন মহাপুরুষদের কথা, যারা খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় আমাদেরকে লোকহিতের জন্য নানা রকম কাজ করে গেছেন। বুদ্ধদেব থেকে চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, সকলে। এবং আমরা যদি রামকৃষ্ণের বিভিন্ন বাণীগুলো পড়ি, সেগুলো থেকেও দেখতে পাবো যে তিনি কত সহজভাবে, কত একটা জটিল বিষয়কে তিনি কত সহজভাবে জীবনের শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে বিভিন্ন তার বাণীর মাধ্যমে। সেগুলো আমাদেরকে জীবনের একটা চলার পথে নানা রকম ভাবে আমাদেরকে সাহায্য করে। শ্রীরামকৃষ্ণের যেমন দু একটা বাণী রয়েছে, যেগুলো এখানে দু একটা তুলে ধরছি আমি। যেমন রামকৃষ্ণ বলেছেন, সবচেয়ে ক্ষমতাশালী শব্দ হলো জ্ঞান, আর সবচেয়ে স্বার্থপর শব্দ হলো আমি। তো এই যে ছোট্ট কয়েকটা কথা শব্দের আড়ালে একটা জীবনের গভীর জ্ঞান রয়েছে এখানে। যেমন আমিত্ব যদি বেশি থাকে, তাহলে কিন্তু তার জীবনের চলার পথটাই বিফল হয়ে যায়। জ্ঞান যদি থাকে, তাহলে কিন্তু তার মধ্যে আমিত্বও আসে না। অন্যদিকে আমরা যে বুদ্ধদেবের যে অষ্টাঙ্গিক মার্গ তোমরা সকলেই পড়েছো, আমরাও পড়ছি। সেখানে কি রয়েছে যে 8টি তিনি পালি ভাষায় বলেছেন, 8টির একটা পথ রয়েছে, যে 8টি পথের মাধ্যমে আমরা আমাদের জীবনকে খুব সুন্দর করতে পারি। সেগুলো হলো সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। সম্যক মানে হচ্ছে রিয়েল, অর্থাৎ সত্য। এইগুলো হওয়ার জন্য বলেছেন তিনি, মানুষের মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে আসতে বলেছেন। এগুলো নিয়ে আসলে আমাদের জীবন সহজ হয়, সৎ হয় এবং সাবলীল হয়। কোনো জটিলতার মধ্যে না গিয়ে যদি আমরা এই সমস্ত দিকগুলোকে লক্ষ্য রেখে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। অর্থাৎ আমাদেরকে সৎ বাক্য বলতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎ জীবিকা নির্বাচন করতে হবে, যেখানে কারো কোনো ক্ষতি হয় না, সেই জীবিকাটাকে আমাকে নির্বাচন করতে হবে। আমার দৃষ্টিটা সবসময় সৎ থাকবে। আমি যে সংকল্প মনে মনে করব, যে কাজটা আমার কাজ করাটাই সংকল্প, মনে মনে ভাবা, যে মনে মনে যেটা ভাববো সেটা যেন সৎ হয়, তাহলে আমরা
নিজেদেরকে আরো অনেক উন্নতি করতে পারবো। এটা বুদ্ধকে পালি ভাষায় দিয়ে গেছেন, অতি সরল ভাবে সুন্দর, যে জীবনে চলার পথকে সহজ করার জন্য বলে গেছেন। অন্যদিকে মহাপ্রভুর শিক্ষা, সেখানে মহাপ্রভু বলছেন যে মানুষ অজান্তে যে বিভিন্ন রকম ভুল বা পাপ কাজ করে ফেলে, তার থেকে মুক্তির উপায় হচ্ছে নাম সংকীর্তন। যে নাম সংকীর্তন করার মাধ্যমেই মানুষের মনের মধ্যে পবিত্রতা আসে এবং তার যে অপকর্ম জনিত যে পাপ, সেই পাপগুলো ধুয়ে যায়। এবং তিনি হতে বলেছেন নম্র, ক্ষমাশীল হতে বলেছেন এবং ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি আনতে বলেছেন। কোন রকম ভোগ, ধন সম্পদ বা খ্যাতির পেছনে না ছুটে। আরেকটা জিনিস যেটা বলেছেন, জাতিভেদহীন সমাজ। যে জাতিভেদ প্রথা রয়েছে, অস্পৃশ্যতা রয়েছে, সেইগুলোকে তিনি সমূলে ধ্বংস করে একটা বিশ্ব প্রেম প্রচার করার কথা খুব সহজ সরল ভাবে তিনি মানুষের মধ্যে প্রচার করেছিলেন। এই উদাহরণগুলোর মাধ্যমে গবেষক স্বামী বিবেকানন্দ, চিন্তানায়ক স্বামী বিবেকানন্দ, তিনি বোঝাতে চেয়েছেন যে সহজ সরল ভাষাতে কত জটিল বিষয়কে মানুষের মনের দরজার কাছে পৌঁছানো যায়। সুতরাং অত কঠিন ভাষার কি দরকার? সংস্কৃতকে অনুকরণ করে যে সাধুগদ্য ভাষা, সেখানে মানুষ বুঝলই না, সেখানে বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেল, অপার সমুদ্র তৈরি হয়ে গেল। সেই ভাষার কি দরকার? সুতরাং আমাদের চলিত ভাষাটা, যে ভাষায় আমরা ভাবি, যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা রাগ দুঃখ প্রকাশ করি, সেই ভাষাটাকে নেওয়া উচিত। সেই ভাষাটাই হচ্ছে ইস্পাতের মতো। কারণ যেদিকে আমরা সেই ইস্পাতকে যেমন যেদিকে খুশি ঘোরানো যায়, যেমন খুশি ভাবে ব্যবহার করা যায়, আমরাও কিন্তু আমাদের চলিত ভাষাকেও সেভাবেই ব্যবহার করতে পারি। সুতরাং চলিত ভাষাটাই হচ্ছে শক্তিশালী ভাষা, সেটাই হচ্ছে জীবন্ত ভাষা, এবং সেই ভাষাকেই আমরা আমাদের সাহিত্যের ভাষা হিসাবে গ্রহণ করব বা করা উচিত বলে তিনি মনে করেন। বাংলা ভাষা প্রবন্ধের মধ্যে তার সেই গভীর চিন্তার কথাই এখানে রয়েছে।